গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আজ আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস শঙ্খনীল কারাগার। আজ রয়েছে এর তৃতীয় পর্ব। মা আসতেন আরও, কিন্তু পরে খুব কম সময় থাকতেন। আমরা বেরিয়ে আসতাম সবাই। একসময় দেখতাম মুখ কালো করে মামা উঠে যেতেন। মা শুয়ে শুয়ে কাঁদতেন সারা দুপুর। আমরা মনমরা হয়ে ঘুরে বেড়াতাম। কিছুই ভালো লাগতো না। সেই অল্প বয়সেই মাকে কি গভীর ভালোই না বেসেছিলাম। অথচ তিনি ছিলেন খুবই নিরাসক্ত ধরনের। কথাবার্তা বলতেন কম, নিঃশব্দে হাঁটতেন, নিচু গলায় কথা বলতেন। মাঝে মাঝে মনে হতো বড় রকমের হতাশায় ডুবে আছেন। তখন সময় কাটাতেন বিছানায় শুয়ে শুয়ে। প্রয়োজনের কথাটিও বলতেন না। ঘরের কাজ রাবিয়া আরেকটা ঠিকে ঝিমিলে করত। বিষণ্ণতায় ডুবে যেত সারা বাড়ি। বাবা অফিস থেকে এসে চুপচাপ বসে থাকতেন বারান্দায়। রাবিয়া চা এনে দিত। বাবা ফিসফিস করে বলতেন, তোর মাকে দিয়েছিস? না, মা খাবে না। আহা, দিয়েই দেখ না। ভাত খাইনি দুপুরে। ও। রুনু ঝুনু সকাল সকাল বই নিয়ে বসতো। গলার সমস্ত জোর দিয়ে পড়তো দুজনে। বাবা কিছুক্ষণ বসতেন তাদের কাছে, আবার যেতেন রান্নাঘরে রাবিয়ার কাছে। কিছুক্ষণ পরে আবার উঠে আসতেন আমার কাছে। ইতস্তত করে নিতান্ত অপ্রাসঙ্গিক ব্যাপার উত্থাপন করতেন। খোকা, তোদের কলেজে মেয়ে প্রফেসর আছে? আছে। বিয়ে হয়েছে নাকি? সবগুলি নিশ্চয়ই হয়নি। কলেজের মেয়ে প্রফেসরদের বিয়ে হয় না। কিংবা হয়তো জিজ্ঞেস করেন, তোর কোনো দিন রাতেরবেলা পানি পিপাসা পায়? পায়, মাঝে মাঝে। কি করিস তখন? পানি খাই, আর কি করব। খালি পেটে পানি খেতে নেই। এরপর থেকে বিস্কুট এনে রাখবি। আধখান খেয়ে এক ঢোক পানি খাবি, বুঝলি তো? বুঝেছি। কথা বলবার জন্যই কথা বলা। মাঝে মাঝে মার উপর বিরক্ত লাগতো। কেন? আমরা কি দোষ করেছি? এমন করবেন কেন আমাদের সাথে? অবশ্য বিপরীত ব্যাপারও হয়। অদ্ভুত প্রসন্নতায় মা ভরে ওঠেন। বেছে বেছে শাড়ি পরেন, লম্বা বেনি করে চুল বাঁধেন। মন্টু অবাক হয়ে বলে, মা, তোমাকে অন্য বাড়ির মেয়ের মতো লাগছে। মা অবাক হয়ে জিজ্ঞেস করেন, কি বললি মন্টু? বললাম, তোমাকে অন্যরকম লাগছে। তুমি যেন বেড়াতে এসেছো আমাদের বাড়ি। রুনু বলে ওঠে, মন্টুটা বড় বোকা, তাই না মা? মা হেসে হেসে রাবেয়াকে জিজ্ঞেস করেন, ও রাবেয়া, তোর গান ভালো লাগে? হ্যাঁ মা, খুব। আমার বড়দাও ভারী গান পাগল ছিলেন। রোজ রাতে আমরা ছাদে বসে রেকর্ড বাজাতাম। চিন্ময় রবীন্দ্রসঙ্গীত যা ভালোবাসতো বড়দা। মা, তুমিও তো গান জানো, তোমার নাকি রেকর্ড আছে গানের? মা রাবেয়ার দিকে তাকিয়ে অল্প অল্প হাসেন। খুশি খুশি গলায় বলেন, স্কুলে যখন পড়ি তখন রেকর্ড হয়েছিল। মেজবাউদ্দিন ছিলেন তখন রেডিওর রিজিওনাল ডাইরেক্টর। তিনিই সব করিয়েছিলেন। এক পিঠে আমার, এক পিঠে পিনুহুকের। পিনুহুককে চিনিস না? এখন তো সিনেমায় খুব প্লেব্যাক গায়। খুব নাকি নাম ডাক। তখন এতটুকু মেয়ে, আমার চেয়েও ছোট। যদিও আমরা সবাই জানতাম গানের একটা রেকর্ড আছে, তবু গানটি শুনিনি কেউ। পুরনো রেকর্ড বাজারে পাওয়া যেত না। নানার বাড়িতে যে কপিটি আছে সেটি আনার কথা কখনো মনে পড়েনি। মা কিন্তু কোনোদিন গান গেয়ে শোনানোনি, এমনকি ভুল করেও নয়। সারা প্রসন্ন দিনগুলোর জন্য আমরা আগ্রহে অপেক্ষা করতাম। কি ভালোই না লাগা। বাবা নিজে তো মহা খুশি, কি যে করবেন ভেবেই যেন পাচ্ছেন না। অফিসের কোনো কলিগ কি করেছে তাই কমিক করে হাসতেন আমাদের। বাবা খুব ভালো কমিক করতে পারতেন। অফিসের ছোট বাবু কেমন করে ল্যাংচাতে ল্যাংচাতে বড় বাবুর চেম্বারে হাজিরা দিতেন, তা এত সুন্দর দেখাতেন। হাসতে হাসতে গড়িয়ে পড়তাম আমরা। মা বলতেন, আর নয়, পেট ব্যথা করছে আমার। বনু চোখ বড় বড় করে বলতো, রাবেয়া আপা, বাবা খুব ভালো জোকার, তাই না? রাবেয়া রেগে গিয়ে বলতো, মারবো থাপ্পড়। বাবাকে জোকার বলছে, দেখছি
বাবা মেয়ের কেমন ফিসলে বুদ্ধি হয়েছে। বাবা বলতেন, ঝুনুর আমার মতোই এতটাই বুদ্ধি। যাও তো রুনু ঝুনু, একটু নাচ দেখাও। কিটকির গাছে শেখা আনাড়ির নাচ নাচতো দুজনে। মা মুখে মুখে তবলার বোল দিতেন। বাবা বলতেন, বাহারে বেটি বাহা, কি সুন্দর শিখেছে, বাহ বাহ। এবার মন্টু সোনা, একটি গান গাও। বলবার অপেক্ষা মাত্র মন্টু যেন তৈরি হয়েছিল। সঙ্গে সঙ্গে শুরু, কাবেরী নদী জলে। শুধু এই গানটি সে 6 লাইন জানে। 6 লাইন শেষ হওয়া মাত্র ব্যাখ্যা বলতেন, ঘুরে ফিরে ঘুরে ফিরে। মন্টু ঘুরে ফিরে একই কোলে বারবার গাইতো। ভালো গানের গলা ছিল। ছেলে মানুষ হিসেবে গলা অবশ্য মোটা, চড়ায় উঠতে পারত না, তবে চমৎকার সুরজ্ঞান ছিল। মাঝামাঝি সময় দেখা যেত রাবেয়া এক ফাঁকে চা বানিয়ে নিয়েছে। বিশেষ উপলক্ষ বলেই রুনু ঝুনু মন্টু আধা কাপ করে চা পেত সেদিন। সুখের সময়গুলো খুব ছোট বলেই অসম্ভব আকর্ষণীয় ছিল। ফুরিয়ে যেত সহজে, কিন্তু সৌরভ থাকত অনেক অনেক দিন। ভাবতে ভাবতে রাত বেড়ে গেল। মানুষের চিন্তা যতই অসংলগ্ন মনে হোক, কিন্তু তলিয়ে দেখলে সমস্ত কিছুতেই বেশ একটা ভালো মিল দেখা যায়। বৃষ্টির রাতে গল্প বলা থেকে ভাবতে ভাবতে কোথায় চলে এসেছি। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ। চারদিকে ভিজে আবহাওয়া, ঠান্ডা বাতাস বইছে। বিদ্যুৎ চমকানিতে ক্ষণিকের জন্য নীলাত আলো ছড়িয়ে পড়ছে। গলা পর্যন্ত চাদর টেনে ঘুমিয়ে পড়লাম। মাগো, এত ঘুমোতেও পারেন? কিটকি হাসি মুখে দাঁড়িয়ে আছে সামনে। কাল সারা রাত ঘুমাননি না? দেরিতে ঘুমিয়েছি। তুই যে এত সকালে শাড়ি পরেছিস, চিনতে পারছি না মোটেই। রীতিমতো ভদ্রমহিলা। আগে কি ছিলাম, ভদ্রলোক? না, ছেলে ভদ্র বালিকা। বেশ লম্বা দেখাচ্ছে শাড়িতে। কত লম্বা তুই? 5 ফুট 1 ইঞ্চি। বস, মুখ ধুয়ে আসি। কলঘরে যাওয়ার পথে রাবেয়ার সঙ্গে দেখা। চায়ের ট্রে নিয়ে যাচ্ছে ভেতরে। ও খোকা, কিটকি বেচারে কখন থেকে বসে আছে, ঘুম ভাঙে না তোর? রাতে কি চুরি করতে গিয়েছিলি? হাত মুখ ধুয়ে এসে বসলাম কিটকির সামনে। সবুজ রঙের শাড়ি পরেছে, ঠোঁটে হালকা রঙের লিপস্টিক, কপালে জল করছে নীল রঙের টিপ। কিটকি বলল, বলুন তো, কি জন্য এই সাত সকালে এসেছি? কোনো খবর আছে বোধ হয়। বলুন না, কি খবর? দলবেঁধে পিকনিকে যাবি, তাই না? কিছুটা ঠিক। আমরা ম্যানিলা যাচ্ছি। কোথায় যাচ্ছিস? ম্যানিলা। 5 বছরের চুক্তিতে আব্বা যাচ্ছেন এই ডিসেম্বরে। কি যে ভালো লাগছে আমার। খুশিতে ঝলমল করে উঠল কিটকি। বুকে ধক করে একটা ধাক্কা লাগলো আমার। খুব খুশি লাগছে তোর? হ্যাঁ, খুব। আমাদের জন্য খারাপ লাগবে না? লাগবে না কেন, খুব লাগবে। আমি চিঠি লিখব সবাইকে। কিটকি, দেখি তোর হাত। হাত কি দেখবেন? ইতস্তত করে হাত বাড়িয়ে দেয় কিটকি। লাল টুকটুকে এতটুকু ছোট্ট হাত। হাত দেখতে জানেন আপনি? এতদিন বলেননি তো। ভালো করে দেখবেন কিন্তু, সব বলতে হবে। কিটকির নরম কোমল হাতে হাত রেখে আমি আশ্চর্য যাতনায় ছটফট করতে থাকি। কি দেখলেন বলুন, বলুন না। ও, এমনি, আমি হাত দেখতে জানি না। তবে যে দেখলেন? কি জন্য দেখলাম বুঝতে পারিসনি? তুই তো ভারী বোকা। কিটকি হাসি মুখে বলল, বুঝতে পারছি। কি বুঝতে পারলি? বুঝতে পারছি যে আপনিও বেশ বোকা। কিটকিরা ডিসেম্বরের 9 তারিখে চলে গেল। অ্যারোড্রামে অনেক লোক হয়েছিল। রাবেয়াকে নিয়ে আমিও গিয়েছিলাম সেখানে। কিটকির যে এত বন্ধু আছে তা জানতাম না। হেসে হেসে সবার সঙ্গে সে কথা বলল। কিটকিকে মনে হচ্ছিল একটি সবুজ পরী। সবুজ শাড়ি, সবুজ সুতো, সবুজ ফিতে, এমনকি কাঁধের মস্ত ব্যাগটাও সবুজ। রাবেয়াকে বললাম, কিটকিকে কি সুন্দর মানিয়েছে, দেখেছিস? তুই এমন মেল করে সাজ করিস না কেন? সাজ দেখে যদি তোর মতো কোনো পুরুষ হৃদয় ভেঙে যায়, সেই ভয়। খালা লাউঞ্জের এক কোনায় বসেছিলেন।
ইশারায় কাছে ডাকলেন। চললাম রে তোদের ছেড়ে। ফিরবেন কবে? কে জানে কবে। কর্তার মর্জি হলেই ফিরব। 5 বছরের মেয়াদ। কিরে রাবেয়া, হাসছিস কি দেখে? রাবেয়া হাত তুলে দেখালো। এক মেম সাহেব তার বাচ্চা ছেলেটিকে নিয়ে বিষম বিব্রত হয়ে পড়েছেন। বাচ্চাটা দমাদম ঘুষি মারছে মাকে, কিছুতেই শান্ত করানো যাচ্ছে না। সবাই হাসি মুখে দেখছে ব্যাপারটা। খালা বললেন, তুই তো বড় ছেলে মানুষ রাবেয়া। বয়স কত হলো তোর? আমি যখন 7-এ পড়ি তখন তোর জন্ম হলো। তার মানে সে কি, তোর যে 30 পেরিয়েছে? কি ব্যাপার, বুড়ি হয়ে গেলি যে, বিয়ে এখনো হলো না? কি মুশকিল। রাবেয়া স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। আমি চোখ তুলে রাবেয়ার দিকে তাকাতে পারছিলাম না। এমন অবিবেচকের মতো কথা বুঝি শুধু মেয়েদের পক্ষেই বলা সম্ভব। রাবেয়ার চোখ চকচক করছে, কে জানে কেঁদে ফেলবে কিনা। আমি হাত ধরলাম রাবেয়ার। আমরা যাই খালা। খালুজান কোথায়? বুকিংয়ে কি যেন আলাপ করছেন। তাকে সালাম দিয়ে দেবেন। খোদা হাফেজ। কিটকির সঙ্গে গেটে দেখা। তার এক বান্ধবীর সঙ্গে হু হু করে হাসছিল। যাই কিটকি। সে কি, প্লেন ছাড়তে এখনো 40 মিনিট। না রে, একটু সকাল সকাল যেতে হবে, কাজ আছে। রাবেয়া আপে এমন মুখ কালো করে রেখেছেন কেন? রাবেয়া থতমত খেয়ে বলল, তুই চলে যাচ্ছিস তাই। চিঠি দিবি তো? রাবেয়া আমার 6 বছরের বড়। এবছর 31-এ পড়েছে। অথচ কি বাচ্চা মেয়ের মতো হাত ধরে আসছে আমার পিছে পিছে। মাথায় আবার মস্ত ঘোমটাও দিয়েছে। রিকশায় উঠে জড়সড় হয়ে বসে রইল সে। রাবেয়া, চুপ করে আছিস যে? তুই নিজেও তো চুপ করে আছিস। তুই মুখ কালো করে রাখলে বড় খারাপ লাগে। তুই কি মনে কষ্ট পেয়েছিস? রাবেয়া ফিসফিস করে বলল, আমি কখনো কারো কথায় কষ্ট পাই না। আজ খালার কথা শুনে বড় খারাপ লাগছে। নির্জন রাস্তায় রিকশা দ্রুত চলছে। রিকশার দুলুনিতে রাবেয়াটা কাঁপছে অল্প অল্প। মাথায় গন্ধ তেল দিয়েছি বুঝি, তার মৃদু সুবাস পাচ্ছি। রাস্তায় কি ধুলো। রাবেয়ার বা হাত সম্পূর্ণভাবে পড়ে আছে আমার কোলে। খালার কথা এখনো মনে গেঁথে রেখেছিস? খালার কি মাথা ঠিক আছে? না, তা নয়। যাই হোক, বাদ দে, অন্য কথা বল। কি কথা? কিটকির জন্য তো খারাপ লাগছে? তা লাগছে, যতটা ভাবছিস ততটা নয়। রাবেয়া অল্প হেসে চুপ করল। তার যে এতটা বয়স হয়েছে মনেই হয় না। ওই তো সেদিন যেন তারা দেখতে এলো। বুড়ো ভদ্রলোক মাথা দুলিয়ে বললেন, মেয়ে আপনার ভালো, লক্ষ্মী মেয়ে, দেখেই বুঝেছি। বয়সও বেশি নয়। তবে কিনা আজকালকার আধুনিক ছেলে, তাদের কাছে রূপ মানেই হলো ধবধবে ফর্সা। বলেই ভদ্রলোক হায়নার মতো হে হে করে হাসতে লাগলেন। গান জানো মা? কোনো বাজনা? এই ধরো গিটার ফিটার। আজকাল আবার এসবের খুব কদর। জি না, জানি না। এবার বরের এক বন্ধু এগিয়ে এলেন। আপনি কি মডার্ন লিটারেচারে কিছু পড়েছেন? না, পড়িনি। ইবসেনের নাম নিশ্চয়ই শুনেছেন? জি না, শুনিনি। বিয়ে ভেঙে গেল। আরও একবার সব কিছু ঠিকঠাক। ছেলেটিও ভালো, অথচ রাবেয়াই বেঁকে বসল। ও ছেলে বিয়ে করব না। কেন বলতো? ছেলে দেখে পছন্দ হচ্ছে না? না না, পছন্দ হবে না কেন, বেশ ভালো ছেলে। তবে বেতন কম পাচ্ছে বলে? ছি, সেজন্য কেন হবে? আর বেতন কমই বা কি? ঠিক করে বলতো, অন্য কোনো ছেলেকে ভালো লাগে? গাধা, সিনেমা দেখে দেখে তোর মাথা খারাপ হয়ে গেছে। কি জন্য বিয়ে করবি না বল? ছেলেটা বড় বাচ্চা, বয়সেও 1.5 গুণ বড় আমি। আমার ভীষণ লজ্জা করছে। তাছাড়া একটা কথা তোকে বলি খোকা। বল। বিয়ে টিয়ে করতে আমার একটু ইচ্ছে হয় না। ওটা একটা বাজে ব্যাপার। অজানা অচেনা একটা ছেলের সঙ্গে শুয়ে থাকা, ছি। রিকশা দ্রুত চলছে। রাবেয়া চুপ করে বসে। রোদের লালচে আছে, রাবেয়ার মুখটাও লালচে হয়ে উঠেছে।
কি ভাবছে সে কে বলবে। রুনু টেবিল ল্যাম্প জ্বালিয়ে কি যেন একটা লিখছিল। আমাকে দেখিয়ে হকচকিয়ে উঠে দাঁড়ালো। লেখা কাগজটা সন্তর্পণে আড়াল করে বলল, কি দাদা? কোথায়? কি কি করছিলি? রুনু টেনে টেনে বলল, অঙ্ক করছিলাম। বলতে গিয়ে যেন কথা বেঁধে গেল গোলমুখে। একটু বিক্ষিপ্ত হয়ে বেরিয়ে এলাম। রুনু কি কাউকে ভালোবাসার কথা লিখছে? বিচিত্র কিছু নয়, ওর যা স্বভাব, অকারণেই একে ওকে চিঠি লিখে ফেলতে বাধবে না। রুনু ঝুনু দুজনে মস্ত বড় হয়েছে। আগে চেহারা কিছুই অবশিষ্ট নেই, স্বভাবও বদলেছে কিছুটা। দুজনে অকাতরে হাসে। সারাদিন ধরেই হাসির শব্দ শুনি। কিছু না কিছু নিয়ে খিলখিল লেগেই আছে। ও মা গো, ঝিনুকে শাড়ি দিয়ে কাজের বেটির মতো লাগছে। ও রুনু, দেখ দেখ, রাবে আপা কি করছে। আপা শোন, আজ সকালে কি হয়েছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আবার অতি সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া। মুখ দেখা দেখি বন্ধ। কিছুক্ষণের ভেতর আবার মিটমাট। লুকিয়ে লুকিয়ে ম্যাটিনিতে সিনেমা দেখা, সাজগোজের দিকে প্রচণ্ড নজর। সব মিলিয়ে বেশ একটা দ্রুত পরিবর্তন। আগে যে রুনুঝুনুকে চিনতাম, এরা যেন সেই রুনুঝুনু নয়। বিশেষ করে সেই গোপন চিঠি লেখার ভঙ্গিটা খট করে চোখে লাগে। রাবেয়া মোড়ায় বসে সোয়েটার সেলাই করছিল। তাকে বললাম, আচ্ছা, কোনো ছেলের সঙ্গে কি রুনু চেনা জানা হয়েছে নাকি? রাবেয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, কিটকির কথা রাত দিন ভেবে ভেবে তোর এমন হয়েছে। কিটকি চিঠি পাসনি নাকি? না, আমার কেমন যেন সন্দেহ হলো। শরীফ সাহেবের ছেলেটা দেখি প্রায়ই আসে, মনসুর বোধ হয় নাম। আসে, আসুক না। যখন ন্যাংটা থাকতো তখন থেকে এই বাড়িতে এসে খেলেছে রুনুঝুনুর সঙ্গে। যখন খেলেছে তখন খেলেছে, এখন রুনুঝুনুও বড় হয়েছে, ও নিজেও বড় হয়েছে। কি বাজে ব্যাপার নিয়ে ফ্যাচ ফ্যাচ করছিস? বেশ তো, যদি ভালোবাসাবাসি হয় বিয়ে হবে। মনসুর চমৎকার ছেলে, ইঞ্জিনিয়ারিং পাশ করে কোথায় যেন চাকরি পেয়েছে। এক কথায় সমস্যার সমাধান করে রাবেয়া সেলাই মন দিল। মন্টুটারও ভীষণ পরিবর্তন হয়েছে, মস্ত জোয়ান। পড়াশোনায় তেমন মন নেই, প্রায় অনেক রাতে বাড়ি ফেরে। কি এক কায়দা বের করেছে, বাইরে থেকেই টুকুস করে বন্ধ দরজা খুলে ফেলে। পত্রিকায় নাকি মাঝে মাঝে তার কবিতা ছাপা হয়। যেদিন ছাপা হয় সেদিন লজ্জায় মুখ তুলে তাকায় না, যেন মস্ত অপরাধ করে ফেলেছে এমন হাবভাব। চমৎকার গানের গলা হয়েছে, গানের মাস্টার রেখে শেখালে হয়তো ভালো গাইয়ে হতো। মাঝে মাঝে আপন মনে গায়। কোনো কোনো দিন নিজেই অনুরোধ করি, মন্টু, একটা গান করতো। কোনটা? চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। রবীন্দ্রসঙ্গীত না, একটা আধুনিক গাই, শোন। বাতি নিভিয়ে দে, অন্ধকারে গান জমবে। বাতি নিভিয়ে গান গাওয়া হয় এবং গানের গলা শুনলেই বাবা টুকটুক করে হাজির। বাবার শরীর ভীষণ দুর্বল হয়েছে, হাঁপানি বাত সব একসঙ্গে চিপে ধরেছে। বিকেলবেলায় একটু হাঁটেন, বাকি সময় বসে বসে কাটে। রাবেয়া রাত 8টা বাজতেই গরম তেলে এনে বুকে মালিশ করে দেয়। তখন বাবা বিড়বিড় করে আপন মনে বলেন। রাবেয়া বলে, একা একা কি বলছেন বাবা? না মা, কিছু বলছি না, কি আর বলবো। একটু আরাম হয়েছে? হবে না কেন মা, তোর মতো মেয়ে যার আছে তার হাজার দুঃখ কষ্ট থাকলেও কিছু হয় না। লক্ষ্মী মা আমার, আমার সোনার মা। আহ বাবা, কি বলেন, লজ্জা লাগে। তাহলে থাক, মনে মনে তোর গুণ গাই। বাবা চুপ করেন। সবচেয়ে ছোট যে নিনু, সেও দেখতে দেখতে বড় হয়ে গেল। মার চেয়েও রূপসী হয়েছে সে। পাতলা ঠোঁট, একটু থ্যাবড়া নাক, বড় বড় ভাষা চোখ, সবসময় ছলছল করছে। ওই তো সেদিন হামাগুড়ি দিয়ে বেড়াতো, থ থ থ বলে আপনি মনে গান করত। আর আজ একা একা স্কুলে যায়। সাবলীল গর্বিত হাঁটার ভঙ্গি। একটু পাগলাটে হয়েছে সে। স্কুল থেকে ফিরে এসেই বই খাতা ছুঁড়ে ফেলে মেঝেতে, তারপর জাপটে ধরে রাবেয়াকে। ছাড় ছাড়, কি করিস, ছাড় তো।
না, ছাড়বো না। কি বাজে অভ্যাস হয়েছে তোর। হোক, হাত মুখ ধুয়ে চা খা, পরে খাবো। এখন তোমাকে ধরে রাখবো। বেশ, থাক ধরে। রাবে আপা, কি? কোলে নাও। এত বড় মেয়ে, কোলে নেব কি রে বোকা? না না, নিতেই হবে। তারপর দেখি নিনু রাবেয়ার কোলে উঠে লাজুক হাসি হাসছে। আমার সঙ্গেও বেশ ভাব হয়েছে তার। রাতের খাওয়া দাওয়া হয়ে গেলে আমার বিছানায় উঠে এসে বালিশ নিয়ে কিছুক্ষণ তাপাতাপি করে। কি হচ্ছে নিনু? যুদ্ধ যুদ্ধ খেলছি দাদা। কি? গল্প বলবে কখন? আরও পরে, এখন পড়াশোনা কর। না, আমি পড়বো না, যুদ্ধ যুদ্ধ খেলবো। বেশ খেলা, তুমি খেলবে দাদা? না। আসো না, এই বালিশটা তুমি নাও। হ্যাঁ, এবার মারো তো দেখি আমাকে। রাবেয়ার আগের খুশি খুশি ভাবের আর নেই। সারাক্ষণ দেখিয়ে একা একা থাকে। অনেক রাত পর্যন্ত তার ঘরে বাতি জ্বলে। রাত জেগে সে কি করে কে জানে। রাবেয়াটার জন্য ভারী কষ্ট হয়। বিয়ে করলো না শেষ পর্যন্ত। মেখে মেখে বেলা তো আর কম হয়নি। আমি মনে প্রাণে চাই তাকে হাসি খুশি রাখতে। মাঝে মাঝে বলি, রাবেয়া, সিনেমা দেখবি? না। চল না, যাই সবাই মিলে। কতদিন ছবি দেখি না। তুই যা, রুনুঝুনুদের নিয়ে কত কাজ। যা কাজ রুনুঝুনি করতে পারবে। আয়, তুই আর আমি দুজনে যাই। না রে, ইচ্ছে করছে না। তাহলে চল একটু বেরিয়ে আসি। কোথায়? তুই যেখানে বলিস। আজ থাক। আমি অস্বস্তিতে ছটফট করি। রাবেয়ার দিকে চোখ তুলে তাকাতেও লজ্জা হয়, যেন তার মানসিক দুঃখ কষ্টের অনেকটা দায়ভার আমার। একদিন রাবিয়া নিজেই বলল, চল খোকা, বেরিয়ে আসি। আমি খুশি হয়ে বললাম, চল, সারাদিন আজ ঘুরবো। বল কোথায় কোথায় যাবি? প্রথম যাব আমার এক বন্ধুর বাসায়। একটা রিক্সা নে। রিক্সা যে বাড়ির সামনে থামলো তা দেখে চমকালাম। রাজপ্রাসাদ নাকি? বাড়ির সামনে কি প্রকাণ্ড ফুলের বাগান! আমি বললাম, রাবেয়া, তুই ঠিক জায়গায় এসেছিস তো? কার বাড়ি এটা? আবিদ হোসেনের। ওই যে ছোটবেলায় আমাকে গাড়িতে করে স্কুলে পৌঁছে দিত। বাসা কি করে চিনলি? এসেছিলাম তো তার সঙ্গে বাসায়। আবিদ হোসেন বাসায় ছিলেন না। একজন বিদেশিনী মহিলা খুব আন্তরিকভাবে আমাদের বসতে বললেন। কি দরকার বারবার জিজ্ঞেস করলেন। চমৎকার বাংলা বলেন তিনি। রাবেয়া বলল, কোনো প্রয়োজন নেই, এমনি বেড়াতে এসেছি। ছোটবেলায় তিনি আমার খুব ভালো বন্ধু ছিলেন। ভদ্রমহিলা কফি করে খাওয়ালেন। বেরিয়ে আসবার সময় মস্ত বড় বড় কটি গোলাপ তোলা তুলে করে রাবেয়ার হাতে দিলেন। একজন অপরিচিত বিদেশিনীর এমন ব্যবহার সত্যিই আশা করা যায় না। রাবেয়া বেরিয়ে এসে বলল, চল খোকা, এই ফুলগুলি মার কবরে দিয়ে আসি। এই 3টা দিবি তুই, বাকি 3টা দিব আমি। আয় যাই। বেশ কেটে যাচ্ছে দিন। কিটকিট চিঠি হঠাৎ মাঝে মাঝে এসে পড়ে। কেমন আছেন, ভালো আছি গোছের। একঘেয়ে জীবনের মধ্যে এইটুকুই যেন ব্যতিক্রম। হঠাৎ করে একদিন সবার একঘেয়েমি কেটে গেল। মনসুরের বাবা এক সন্ধ্যায় বেড়াতে এসে অনেক ভনিতার পর বাবাকে বলেন, আপনার মেয়ে রুনুকে যদি দেন, আমাদের কাছে বড় খুশি হই। মনসুরের নিজের খুব ইচ্ছা। মনসুরকে আপনি ছোটবেলা থেকেই দেখেছেন। চাকরিও পেয়েছে চিটাগাং স্টিল মিলে। 900 টাকার মতো বেতন, কোয়ার্টার আছে। তাছাড়া আপনার মেয়েরও মনে হয় কোনো অমত নেই। বাবার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। 12ই আশ্বিন বিয়ের দিন ঠিক হয়ে গেল। 1 মিনিটে বদলে গেল সারাটা বাড়ি। বাবার সমস্ত অসুস্থতা কোথায় যে পালালো। বিয়ে নিয়ে এর সঙ্গে আলাপ করা, ওর কাছে যাওয়া, বাজারে হাল অবস্থা দেখা, মেয়েকে কি দিয়ে সাজিয়ে দেবেন সেই সম্বন্ধে খোঁজ নেওয়া। এক মুহূর্ত বিশ্রাম রইল না তার। মন্টু তার বন্ধুদের নিয়ে এসে সারাক্ষণ হইচই করছে। গেট কোথায় হবে, ইলেকট্রিকের বাম্বু সাজানো হবে কিনা, কার্ড কয়টি ছাপাতে হবে, নিমন্ত্রণের ভাষাটা কীরকম হবে, এই নিয়ে তার ব্যস্ততা প্রায় সীমাহীন। রাবেয়াকে নিয়ে আমি কেনাকাটা করতে প্রায় প্রতিদিনই বেরিয়ে যাই। ঝুনুটা সারাক্ষণ আহাগিন্তি করে বেড়ায়। শীতের শুরুতে ঠান্ডা আবহাওয়াতে
এমনিতেই একটু উৎসবের ছোঁয়াচ থাকে। বিয়ের উৎসবটা যুক্ত হয়েছে তার সাথে। রুনুর চাঞ্চল্য কমে গেছে, হইচই করার স্বভাব মুছে গেছে একেবারে। সারাদিন শুয়ে শুয়ে গান শোনে। একটু যে কোথাও যাবে, আমাদের সঙ্গে কিংবা বাইরে বারান্দায় এসে বসবে, তাও নয়। দুপুরটা কাটায় ঘুমিয়ে ঘুমিয়ে। বড় ভালো লাগে দেখতে। যদি বলি, কিরে রুনু, বিয়ের আগেই বদলে গেছিস দেখি। যাও দাদা, ভালো লাগে না। তোর সিটাগাঙ্গের বাড়িতে বেড়াতে গেলে খাতির যত্ন করবি তো? না, করব না। তোমাকে বাইরে দাঁড় করিয়ে রাখবো। রুনুর চোখ জল করে। সারা শরীরে আসন্ন উৎসবের কি গভীর ছায়া। মনসুর দেখি প্রায়ই আসে। একদিন সিনেমার টিকিট নিয়ে এলো রুনু ঝুনুর জন্য। রুনু কিছুতেই যাবে না। রুনু বলে, নুনুকে নিয়ে যাক। নিনিও যাবে না। আমার জন্য তো আনেনি, আমি কেন যাব? এই বয়সে পাকা পাকা কথা। একদিন সে মনসুরের সঙ্গে হেসে হেসে সারা দুপুর গল্প করেছে। আজকে তার সাড়া পেলেই রুনু বন্দী হয়ে যায় নিজের ঘরে। রাবেয়া হেসে হেসে বলে, বেচারা বসে থাকতে থাকতে পায়ে ঝিঝি ধরিয়ে ফেলেছে। রুনু যা, বেচারাকে দর্শন দিয়ে আয়। থাকুক বসে, আমি যাচ্ছি না। কেন যাবি না? রোজ রোজ বেহায়ের মতো আসবে, লজ্জা লাগে না বুঝি? ঝুনু আর নিনুকে নিয়ে গল্প করে বেচারা সময় কাটায়। দেখতে দেখতে বিয়ের দিন এসে পড়ল। বাবা দুজন ফুফু এলেন, তার চাচাতো ভাইও ছেলে মেয়ে নিয়ে এলেন। বাড়ির লোকজনে গম গম করতে লাগলো। মন্টু কোত্থেকে একটি রেকর্ড প্লেয়ার এনেছে, সেখানে তার স্বরে রাত দিন আধুনিক গান হচ্ছে। ফুফুর ছেলে মেয়ে কটি হাল্লায় কান পাতা যাচ্ছে না। আশেপাশের বাড়ির ছেলেমেয়েরাও যোগ দিয়েছে তাদের সঙ্গে। পাড়ার ছেলেরা নিজেরাই বাঁশ কেটে ম্যারাপ বাঁধার জোগাড় করেছে। বেশ লাগছে। উৎসবের নেশা ধরানো আমেজ। কলেজ থেকে 7 দিনে ছুটি নিয়ে এলাম। 3 দিন পর বিয়ে। দম ফেলার সুরসত নেই। দুপুরে ঘুম বিসর্জন দিয়ে কিসে যেন হিসাব কষছি। রাবেয়া পাশেই বসে। রুনু, ঝুনু আর ফুফুর 2 মেয়ে লুডো খেলছে বসে বসে। বাবা গেছেন নানার বাড়ি। নিনুটা এলো এমন সময়। হাসি মুখে বলল, দাদা, তোমাকে ডাকে। কে? নতুন দুলাভাই ইঞ্জিনিয়ার সাহেব। রুনু লজ্জায় লাল হয়ে ওঠে। রাবেয়া বলে বসে, আহা, বেচারা আর তর সইছে না। আমি স্যান্ডেল পায়ে নিচে নামি। বসার ঘরে মনসুর মুখ নিচু করে বসে আমাকে দেখে উঠে দাঁড়ালো। কী ব্যাপার ভাই, কিছু বলবে? ঝুনু দরজার ফাঁক দিয়ে উঁকি দিতে লাগলো। মনসুর বলল, আপনি যদি একটু বাইরে আসেন, খুব জরুরি। আমি চমকে উঠলাম। কিছু কি হয়েছে? ঘরে না, আসেন, ওই চায়ের দোকানটায় বসি। মনসুরের মুখ শুকনো, চোখে নিচে কালি পড়েছে। অপ্রকৃতস্থের মতো চাউনি। চায়ের দোকানে বসে এসে কাশতে লাগলো। আমি বললাম, কি ব্যাপার, খুলে বলো। এই চিঠিটা পড়েন একটু। গোটা গোটা অক্ষরে লেখা, আধ পাতার একটা চিঠি। সবুজ নামে একটি ছেলেকে লেখা। সবুজের সঙ্গে সে সিনেমায় যেতে পারবে না। বাসায় সবাই সন্দেহ করবে। রুনুই লিখেছে মাস 3 আগে। স্তম্ভিত হয়ে গেলাম। কই পেয়েছ চিঠি? সবুজ কাল রাতে আমাকে দিয়েছে। ও, কথা বলতে আমার সময় লাগলো। আর বলবই বা কি? শুকনো গলায় বললাম, আমাকে কি করতে বলো? বিয়ে ভেঙে দিতে চাও? না মানে, এত আয়োজন, এত কিছু, মানে। তুমি কি রুনুর সঙ্গে এই নিয়ে কথা বলতে চাও? না না, কি বলবো আমি? তবে আপনাদের যদি আপত্তি না থাকে, তাহলে কি ঝুনুকে আমি বিয়ে করতে পারি? সে কি করে হয়? সব করা হয়েছে রুনুর নামে, আজ হঠাৎ করে। আপনি ভালো করে ভেবে দেখুন, তাহলে সব রক্ষা হয়। সব দিক রক্ষা তেমন দরকার নেই। একটা মেয়ে একটা চিঠি লিখে ফেলেছে, এই বয়সে খুব অস্বাভাবিক নয় সেটা। সবুজ আমাকে আরও বলেছে। কি বলেছে? না, সে আমি আপনাকে বলতে পারবো না। সে তো মিথ্যা কথাও বলতে পারে। আপনি বরঞ্চ ঝুনুর সঙ্গে। না। আমি তাহলে রুনুর সঙ্গে একটা কথা বলি। না, রুনুকে আর কি বলবে? যা বলবার আমিই বলবো। আমি রুনুর দিকে চোখ তুলে তাকাতে পারছিলাম না। আসন্ন উৎসবের আনন্দ তার চোখে মুখে।
সমস্ত ব্যাপারটার জন্য রুনুকে দায়ী করা উচিত, কিন্তু কিছুতেই তা পারছি না। রুনুকে আমি বড় ভালোবাসি। এই ঘটনাটা তাকে এক্ষুনি জানানো উচিত, কিন্তু কি করে বলবো ভেবে বুক ভেঙে গেল। রাবেয়াকে জানালাম প্রথম। রাবেয়া প্রথমটায় হকচকিয়ে গেল, শেষটায় কেঁদে ফেলল ঝরঝর করে। রাবেয়া বড় শক্ত ধাঁচের মেয়ে, চোখে পানি দেখেছি খুব কম। রাবেয়া বলল, তুই রুনুকে সমস্ত বল, ওকে নিয়ে বাইরে কোথাও বেড়াতে যা, বাবাকে আমি বলবো। রুনুকে এক চাইনিজ রেস্তোরাঁয় নিয়ে গেলাম। ফ্যামিলি কেবিনে তার মুখোমুখি বসে আমার গভীর বেদনা বোধ হচ্ছিল। রুনুই প্রথম কথা বলল, দাদা তুমি কি কিছু বলবে, না শেষবারের মতো ভালো খাওয়াবে? না রে, কিছু কথা আছে। বুঝতে পারছি তুমি কি বলবে, বলতো। তুমি কিটকির কথা কিছু বলবে, তাই না? না, কিটকির কথা নয়। আচ্ছা রুনু, ধর তোর বিয়েটা যদি ভেঙে যায় কোনো কারণে, মনে কর বিয়েটা হলো না। এইসব বলছো কেন দাদা, কি হয়েছে? তুই সবুজ নামে কোনো ছেলেকে চিঠি লিখেছিলি? রুনু বড় বড় চোখে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, ধীরে ধীরে বলল, হ্যাঁ লিখেছিলাম। তার জন্য কিছু হয়েছে? হ্যাঁ, মনসুর তোকে বিয়ে করতে চাইছে না। কি বলে সে? সে ঝুনুকে বিয়ে করতে রাজি। রুনু চেষ্টা করলো খুব স্বাভাবিকভাবে কথা বলতে, কিন্তু মানুষের মন ভেঙে গেলে সে আর যাই পারুক স্বাভাবিক হতে পারে না। খাবার নাড়াচাড়া করতে করতে রুনু সিনেমার কথা তুলল। কোনো বন্ধু এক কবিকে বিয়ে করে রোজ রাতে এক গাদা আধুনিক কবিতা শুনছে। সে কথা খুব হেসে হেসে বলতে চেষ্টা করলো। ঝুনু কেন যে এত মোটা হয়ে যাচ্ছে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করলো, এবং এক সময় খাবারটা এত ঝাল বলে রুমাল বের করে চোখ মুছতে লাগলো। আমি চুপ করে বসে রইলাম। রুনু ধরা গলায় বলল, দাদা তুমি মন খারাপ করো না, তোমার মন খারাপ দেখলে আমি সত্যিই কেঁদে ফেলবো। আমি বললাম, কোথাও বেড়াতে যাবি রুনু? কোথায়? সীতাকুণ্ড যাবি? চন্দ্রনাথ পাহাড় থেকে দূরের সমুদ্র খুব সুন্দর দেখা যায়। রুনু কাতর গলায় বলল, যাবো দাদা। কবে নিয়ে যাবে? চল কালই যাই। না, ঝুনুর বিয়ের পরে চলো। ঝুনুর সঙ্গে এই ছেলের বিয়ে আমি হতে দেব না। তুমি বুঝতে পারছো না দাদা। খুব বুঝছি, বিয়ে হলে ঝুনু খুশি হবে। হোক খুশি, এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না রুনু। রুনুকে নিয়ে বের হয়ে এলাম। তখন সন্ধ্যা উতরে গেছে। রাতের নিয়ন আলো জ্বলে গেছে দোকানপাটে, ঝকঝক করছে আলো। রুনু খুব ক্লান্ত পায়ে হাঁটতে লাগলো। আমি তাকে কি আর বলি। 12ই আশ্বিন ঝুনুর সঙ্গে বিয়ে হয়ে গেল মনসুরের। বাবার রাবেয়া প্রবল মাতের সামনে টিকতে পারলাম না। ঝুনু বেশ অবাক হয়েছিল, তাকে কিছু বলা হয়নি, তবে সে যে আঁচ করতে পেরেছে তা বোঝা যাচ্ছিল। ঝুনু যতটা আপত্তি করবে মনে করেছিলাম ততটা করেনি দেখে কিছুটা বিস্মিত হয়েছি। আত্মীয় স্বজনরা কি বুঝলো কে জানে। বিশেষ উচ্চবাচ্য করল না, শুধু মন্টু বিয়ের আগের দিন বাসা ছেড়ে চলে গেল। তার নাকি কোথাও যাওয়া অত্যন্ত প্রয়োজন, বিয়ের পর ফিরবে। বাবা স্থবির আলস্যে ইজি চেয়ারে শুয়ে শুয়ে সিগারেট টানতে লাগলেন। বিয়েতে রুনুটা আহ্লাদ করলো সবচেয়ে বেশি। গান গেয়ে গল্প বলে আসর জমিয়ে রাখলো। তার জন্য ফুফুর ফাজিল মেয়েটা পর্যন্ত ঢং করার সুযোগ পেল না। আসর ভাঙলো অনেক রাতে। ছোট ছোট ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়েছে। মেয়েরা আড়ি পেতেছে বাসর ঘরে। বরযাত্রীরা হইচই করে তাস খেলছে। সারাদিনের পরিশ্রমে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। সব ক্লান্তি ঝেড়ে ফেলে রুনুর ঘরে এসে দাঁড়ালাম। টেবিল ল্যাম্পে শেড নিয়ে রেখেছে। ঘরে আড়াআড়িভাবে একটা লম্বা ছায়া পড়েছে আমার। রুনুর মুখ দেখা যাচ্ছে না। এলোমেলো হয়ে পড়ে থাকা তার অবসান শরীর চুপচাপ পড়ে আছে। আমি নিঃশব্দে বসলাম রুনুর পাশে। রুনু চমকে উঠে বলল, কে? ও দাদা, কখন এসেছো? কি হয়েছে? না কিছু হয়নি, ভাবলাম তোর সঙ্গে একটু গল্প করি। রুনু অনেকক্ষণ তাকিয়ে রইল আমার দিকে। হঠাৎ করে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, তোমার গা ছুঁয়ে বলছি দাদা, আমার একটুও খারাপ লাগছে না, আমি বেশ আছি। সবুজ কি বিয়ে করবি রুনু? না না, ছি,
না কেন? না, কক্ষনো না। ওটা একটা বদমাস। তবে যে চিঠি লিখেছিলি? এমনি, তামাশা করতে। ও যে লিখতো খালি খালি। আয় রনু, বাইরে হাঁটি একটু, দেখি কি জ্যোৎস্না। রুনু জানলা দিয়ে বাইরে তাকালো। সত্যি, অপরূপ জ্যোৎস্নায় সব যেন ভেসে যাচ্ছে। চারদিক চিকচিক করছে নরম আলোয়। আপনাদের মনের ভেতর একটা বিষণ্ণতা জমা হয়। আমি বললাম, এটা কি মাস বলতো রুনু? অক্টোবর মাস। বাংলা বল। বাংলাটা জানি না। ফাল্গুন? না, আশ্বিন। আশ্বিন মাসে সবচেয়ে সুন্দর জ্যোৎস্না হয়। আয়, বাইরে গিয়ে দেখি। ঘরের বাইরে এসে দাঁড়াতেই মন জুড়িয়ে গেল। ঝিরঝির করে বাতাস বইছে। ফুটফুটে জ্যোৎস্না চারদিকে। সব কেমন যেন স্বপ্নের মতো মনে হয়। বড় ভালো লাগে। ওটা কে দাদা? ওই যে চেয়ারে বসে। তাকিয়ে দেখি কে যেন নিজে চেয়ারে মূর্তির মতো বসে আছে। একটা হাত অবসান্নভাবে ঝুলছে, অন্য হাতটি বুকের ওপর রাখা। বসে থাকার সমস্ত ভঙ্গিটাই কেমন যেন দিনহীন, কেমন দুঃখী। আমি বললাম, ও হচ্ছে রাবেয়া। চিনতে পারছিস না? না তো। চলো, আপার কাছে যাই। না, ও থাকুক একা একা। আয়, এদিকে আয়। রুনু হাঁটতে হাঁটতে আমার একটা হাত ধরল। ছোটবেলা যেমন ধরতো তেমনই ভাবে হাতের আঙ্গুল নিয়ে খেলা করতে করতে হালকা গলায় বলল, দাদা, তোমরা কি আমার উপর বিরক্ত হয়েছ? কেন? চিঠি লিখেছি বলে? তোর কি মনে হয়? রুনু কথা বলল না, চুপচাপ হাঁটতে থাকলো। আমি বললাম, রুনু, ছেলেবেলার কথা মনে পড়ে? কোন কথা? তুই যে একদিন পালিয়েছিলি। ও, মনে আছে। ঝুনু একটা কাপ ভেঙে ফেলেছে, ভেঙেই দৌড়ে পালালো, আর আম্মা এসে আমার গালে ঠাস করে এক চড়। রুনু বলতে বলতে হাসতে লাগলো। আমি বললাম, তারপর কি ঝামেলায় পড়লাম সবাই। তোর কোনো খোঁজ নেই। সকাল গেল, দুপুর গেল, সন্ধ্যা গিয়ে রাত, তবু তোর কোনো খবর নেই। বাসায় খাওয়া দাওয়া বন্ধ। বাবা সারাদিন খুঁজেছেন, এখানে ওখানে, আড়ালে আড়ালে চোখের পানি ফেলেছেন। আমি থানায় খবর দিতে গিয়েছি। মা কিন্তু বেশ স্বাভাবিক, যেন কিছুই হয়নি। আর ঝুনুটা করলো কি, সন্ধ্যাবেলায় রাবেয়াকে জড়িয়ে ধরে ভেউ ভেউ করে সে কি কান্না। কোনো মতে বলল, আপা, আমিই ভেঙেছি কাপটা, রুনু ভাঙেনি। তোর সব মনে আছে রুনু? খুব মনে আছে। আমি চুপচাপ বসে আছি ছাদে। তোমরা তো কেউ ছাদে খুঁজতে আসোনি। সারাদিন একা একা বসেছিলাম। রাত হতেই ভূতের ভয় নেমে এসেছে। তারপর কি হলো বলতো রুনু? আরেকটা চড় খেলাম। চড়টা কে দিয়েছিল মনে আছে? হ্যাঁ, তুমি। সশব্দে দুজনে হেসে উঠলাম। কে? কে হাসছে? তাকিয়ে দেখি রাবেয়া টলতে টলতে আসছে। ও তোরা, বেশ ভয় পেয়েছি। হঠাৎ করে হাসলি, ধক করে উঠেছে বুকটা। বস রাবেয়া, গল্প করি। না, ভোর হয়ে আসছে দেখছিস না? সবাই চাটা খাবে। এত মানুষের ব্যাপার, আমি রান্নাঘরে যাই। চলো আপা, আমিও যাই। আমি একা একা বসে রইলাম। ভোরের কাকের কাকা শোনা যাচ্ছে। আকাশ ফর্সা হয়ে উঠেছে ধীরে ধীরে। বুঝতে পারছি মনের ভেতর জমে থাকা অবসাদ কেটে যাচ্ছে। ঠিক ভোর হবার মুহূর্তে মনের গ্লানি কেটে যায়। সুন্দর সুখের স্মৃতিগুলো ফিরে আসে। কিটকি লিখেছে, গতকাল নৌকায় করে 6 মাইল উত্তরে কেনসি সিটিতে গিয়েছিলাম বেড়াতে। ওমা, আমাদের দেশে ময়লা ঘিঞ্জি চাঁদপুরের মতো দেখতে, এটিকে আবার বাহার করে বলা হচ্ছে সিটি। শহরটা বাজে, বমি আসে, কিন্তু শহর থেকে বেরোলেই চোখ ভরে ওঠে। নীল সমুদ্র, নীল পাহাড়, ঘন নীল আকাশ। উফ, কি অদ্ভুত! আপনি যদি আসতেন তাহলে খুব ভালো লাগতো আপনার, সত্যি বলছি। গল্পের আসবায় উডিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা শঙ্খনীল কারাগার। আজ ছিল 3য় পর্ব। আপনারা যারা আমার নতুন চ্যানেলটি শুনছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা আছে। আশা করছি আপনাদের সবার কাছে সেগুলো ভালো লাগবে। এই গল্পের শেষ পর্ব থাকবে। আশা করছি সবাই শুনবেন।
পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।